জঙ্গলের ঘন ঝোপঝাড়ের আড়ালে যখন ডিবি পুলিশ আর ইভানের লোকেরা বন্দুকের ট্রিগারে আঙ্গুল রেখে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত, ঠিক তখনই ঝোপ সরিয়ে সামনে এগিয়ে এলো দুটি চেনা অবয়ব, আর্য চৌধুরী এবং তেজস্বী। তাদের অক্ষত অবস্থায় দেখে উপস্থিত প্রত্যেকেই স্তব্ধ হয়ে রইল। পর মুহূর্তেই সবাই হাতের বন্দুক নামিয়ে গাছের আড়াল থেকে খোলা জায়গায় বেরিয়ে আসলো। আচমকা জঙ্গলের মাঝে এত মানুষের বিশাল সমাগম দেখে আর্য আর তেজস্বী প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে যখন বুঝতে পারল এরা সবাই তাদেরই লোক, তখন দুজনের বুক চিরে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। হাফ ছেড়ে বাঁচল তারা। আর্যকে দেখা মাত্র ইভানের কমান্ডো ও নিরাপত্তা কর্মীরা ক্ষিপ্র গতিতে চারদিক থেকে তাদের ঘিরে ফেলে এক অভেদ্য প্রোটোকল তৈরি করল। ইভান দ্রুত পায়ে আর্যর সামনে এগিয়ে এলো, তার চোখে মুখে তখনও তীব্র অস্থিরতা। সে আর্যর দুই কাঁধ চেপে ধরে বলল, কি হয়েছিল আর্য? তোরা দুজন একসাথে এই জঙ্গলে কি করে, আর তোর এই অবস্থা কেন? আর্য ইভানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সে কেবল এক পলক তেজস্বীর দিকে তাকালো, যার ঠোঁটের কোণে আর কপালে আঘাতের চিহ্ন স্পষ্ট। ইকরাও ততক্ষণে তেজস্বীর পাশে এসে দাঁড়িয়েছে। সে তেজস্বীর রক্তাক্ত ঠোঁট আর বিধ্বস্ত চেহারা দেখে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, তেজস্বী, তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর? তেজস্বী গলায় ক্লান্ত শুধু বলল, ঠিক আছে আমি। রিদওয়ান দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, এখানে তোমরা দুজন একসাথে কি করে? গতকাল রাত থেকে কি ঘটেছে একটু খুলে বলবে? আর্য নিজের স্বভাবস্বরূপ গম্ভীর কণ্ঠস্বর বজায় রেখে বলল, একটা কাজের জন্য এসেছিলাম বিশেষ। তেজস্বী একটা কেসের সূত্র ধরে এখানে আসে, আর আমি ব্যক্তিগত কারণে তেজস্বীকে অনুসরণ করে এই গ্রামে পৌঁছাই। আর্যর কথা শুনে রিদওয়ানের ভুরু সামান্য কুঁচকে গেল। একজন সিভিলিয়ান কিভাবে ডিবির গোপন অপারেশনের পেছনে চলে আসে সেটা তার মাথায় খেলল না। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সে মুখে আর কিছু বলল না। এখানে কিছুটা অবাক হয়ে তেজস্বীকে প্রশ্ন করল, কি এমন কেস যে তুই ডিপার্টমেন্টের কাউকে কিচ্ছু জানাসনি? তেজস্বী মাথা নিচু করে ধীর কিন্তু শক্ত কণ্ঠে বলল, এ বিষয়ে বুড়োতে ফিরে পড়ে কথা বলা যাবে ইকরা। এই মুহূর্তে আমার কিছু বলতে ইচ্ছে করছে না। রিদওয়ান তেজস্বীর মানসিক অবস্থা বুঝতে পেরে ইকরাকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ, এখন আর কিছু বলতে হবে না। তোমার কপাল আর ঠোঁটে আঘাতের দাগ, আগে ফার্স্ট এইড নেওয়া দরকার। চলো ফেরা যাক। তেজস্বী ক্লান্ত পায়ে সামনের দিকে পা বাড়াতেই আর্য তার পথ আগলে দাঁড়ালো। আর্য দীর্ঘ গলায় বলল, তেজস্বী, আমার সাথে আমার গাড়িতে চলুন, আমি আপনাকে বাসায় ড্রপ করে দিচ্ছি। সবসময় মুখে মুখে তর্ক করা বাঘিনীর মতো গর্জে ওঠা সেই তেজি মেয়েটা আজ আশ্চর্য রকমের শান্ত। সে আর্যর কথার কোনো প্রতিবাদ করল না, এমনকি হ্যাঁ বা না কিছুই বলল না, কেবল মৌন সম্মতি জানিয়ে দাঁড়িয়ে রইল। তেজস্বী যে আজ ভেতর থেকে কতটা ভেঙে পড়েছে এবং মিইয়ে গেছে তা সেখানে উপস্থিত রিদওয়ান ও ইকরা সহ প্রত্যেকেই খুব ভালোভাবে লক্ষ্য করল। আর্য ইভানের দিকে তাকাতেই ইভান আর কোনো প্রশ্ন না করেই পকেট থেকে আর্যর রেঞ্জ রোভারের চাবিটা বের করে তার হাতে দিয়ে দিল। গাড়ির গতি একদম স্থির ধীর। আর্য অত্যন্ত মনোযোগ দিয়ে ড্রাইভ করছে, তবে তার চল শক্ত। তেজস্বী পাশের সিটে বসে জানালা দিয়ে অলসভাবে বাইরের ছুটে চলা গাছপালা আর রাস্তার দিকে তাকিয়ে আছে। কিন্তু তার চোখ বাইরের দিকে থাকলেও মনের ভেতর কয়েক ঘন্টা আগের সেই রুদ্ধশ্বাস ঝড়টা অনবরত আশ্রে পড়ছে। কোনোভাবেই সেই দৃশ্যটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না সে। পঞ্চায়েত যখন বরফ শীতল গলায় চূড়ান্ত শর্ত দিল, তখন মৃদু তখন চূড়ান্ত শর্ত দিল, হয় মৃত্যু মেনে নাও, না হয় এখনই বিয়ে করো। তখন নিজের জীবন আর আত্মমর্যাদা বাঁচাতে এছাড়া আর কোনো খোলা পথ ছিল না। দেখতে দেখতে চোখের পলকে গ্রামের কাজে ডেকে এনে 3 বার কবুল বলিয়ে আর কালেমা পড়ানোর মাধ্যমে তাদের বিয়েটা সম্পন্ন হয়ে গেল। তেজস্বী ধীরে খাজে চোখ ঘুরিয়ে পাশে বসা আর্যর দিকে তাকালো। এই সুঠাম ধীরে আর ধর্নাঢ্য মানুষটা এখন আইনত এবং সামাজিকভাবে তার স্বামী। ভাবতেই তেজস্বীর বুক চিরে এক উত্তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তার ভেতরেই এখন ভীষণ রাগ হচ্ছে, এক তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। কিন্তু এই রাগটা আসলে কার উপর? আর্যর উপর। সে তো নিজের এই জঘন্য ষড়যন্ত্রের শিকার হয়েছে। তেজস্বীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বাঁচিয়ে রেখেছে, কিন্তু ভেতরে সেই অবদমিত
ক্ষোভ আর ধরে রাখতে পারল না তেজস্বী। সে আচমকাই কিছুটা চড়া গলায় বলে উঠল, আপনাকে কে বলেছিল বলুন তো, আমাকে ওভাবে অনুসরণ করে সেই প্রত্যন্ত গ্রামে পৌঁছানোর? আপনি যদি কাল রাতে ওখানে না যেতেন তাহলে আজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা কখনোই ঘটতো না। আমি এখন কি করব আর্য? কিভাবে একটা নোংরা ফতোয়ার শিকার হয়ে এই সম্পর্কটা মেনে নেব? আর্য এক পলক তেজস্বীর ক্ষুব্ধ ও বিধ্বস্ত মুখের দিকে তাকালো। তার চোখে এক মুহূর্তের জন্য এক অদ্ভুত বেদনা খেলে গেল। তবে সে নিজেকে সামলে নিয়ে আবার সামনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি গতকাল ঠিক সেই মুহূর্তে যদি ওই করে ঘরে না পৌঁছাতাম তেজস্বী, তবে ওরা আপনার অনেক বড় ক্ষতি করে দিত। এমনকি আপনার মৃত্যুও হতে পারত। হলে হতো, তাতে কার কি আসে যেত? তেজস্বী চিৎকার করে উঠল। তার চোখ দুটো ক্ষোভে টলমল করে উঠল। মৃত্যু হলে অন্তত এই যন্ত্রণার হাত থেকেও মুক্তি পেতাম। অন্ততপক্ষে জীবনে দ্বিতীয়বারের মতোই এই বিয়ে নামক কোনো জোরপূর্বক অনাকাঙ্ক্ষিত সম্পর্কে জড়াতে হতো না। আর্য ধীর গলায় বলল, তেজস্বিনী, আপনি নিশ্চয়ই অবুঝ নন। এই বিয়েতে আপনার বা আমার কারোরই কোনো হাত ছিল না। যা হয়েছে তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়ে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এখন এই বিষয়টা স্বাভাবিকভাবে নেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে হয়। তেজস্বী নিজের কপালে আঙ্গুল ছেঁকিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। তার অবদ্ধ মন কিছুতেই এই সান্ত্বনা মানতে চাইছে না। মানুষ যখন জীবনে একবার চরমভাবে ঠকে যায়, তখন দ্বিতীয়বার সেই একই জিনিসকে বিশ্বাস করা আর মৃত্যুকে সাদরে গ্রহণ করা যেন সমান কথা। বুক চিরে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে সে আচমকা বলল, স্টপ দ্য কার। আর্য ভুরু কুঁচকে তার দিকে তাকিয়ে বলল, বাট হোয়াই? আই সেইড স্টপ দ্য কার রাইট নাও। তেজস্বী মৃদু চিৎকার করে উঠল। পরিস্থিতি আরো খারাপ হতে না দিয়ে আর্য হাইওয়ের এক পাশে গাড়িটা থামিয়ে দিল। গাড়ি থামার সাথে সাথেই তেজস্বী দরজার লক খুলে বাইরে বেরিয়ে গেল। হাইওয়ের তপ্ত রাস্তার পাশ ধরে সে হন হন করে হাঁটতে লাগলো। কিন্তু কয়েক কদম যেতেই সে টের পেল গতকালের ধস্তাধস্তিতে তার পায়ে বেশ ভালো রকম আঘাত লেগেছিল। শরীর চরম ক্লান্ত, পা দুটো যেন আর চলতে চাইছে না। প্রতি পদক্ষেপে তীব্র যন্ত্রণা হচ্ছে। তেজস্বী গাড়ি থেকে নেমে ওভাবে হাঁটতে শুরু করতেই আর্য তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে এলো। সে তেজস্বীর পেছন পেছন যেতে যেতে উদ্বিগ্ন গলায় বলল, কোথায় যাচ্ছেন আপনি এই অবস্থায়? তেজস্বী কোনো উত্তর দিল না। নিজের জেদ ধরে রেখে সামনের দিকে এগোতে লাগলো। কিন্তু যন্ত্রণার কারণে তার পুরো মনোযোগ ছিল পায়ের দিকে। সে যে কখন হাঁটতে হাঁটতে রাস্তার এক পাশ থেকে একদম মাঝ বরাবর চলে এসেছে তা তার নিজেরই খেয়াল ছিল না। ঠিক তখনই দূর থেকে একটা দূরপাল্লার বাস প্রচণ্ড গতিতে হর্ন বাজাতে বাজাতে তাদের দিকেই ধেয়ে আসে। বাসের সেই বিকট শব্দ আর তীব্র গতি দেখে আর্যর চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে গেল। এক মুহূর্তের ভগ্নাংশের মধ্যে আর্য চিতাবাঘের মতো ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে তেজস্বীকে এক হ্যাচকা টানে রাস্তার মাঝখান থেকে সরিয়ে নিজের বুকের ওপর নিয়ে আসলো। বাসটি এক চুল কাটের ব্যবধানে তাদের পাশ কাটিয়ে তীব্র বাতাসে ধুলো উড়িয়ে চলে গেল। ধুলোর মেঘ আর বাসের হর্নের শব্দ মিলিয়ে যেতেই আর্যর ভেতরে চেপে রাখা সব রাগ আর আতঙ্কে একসাথে ফেটে পড়ল। সে তেজস্বীর দুই বাহু শক্ত করে চেপে ধরে রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, আপনি কি পাগল হয়ে গেছেন? এভাবে রাস্তার মাঝে চলে গেলেন কেন? এখন যদি কিছু হয়ে যেত তখন তখন কি হতো? আমার কি হতো একবার ভেবে দেখেছেন? আর্য রাগের মাথায় আর তীব্র আতঙ্কে তেজস্বী দুই হাত এত শক্ত করে চেপে ধরেছিল যে সে ভুলেই গিয়েছিল গতকাল রাতেই এই বাহুতেই তেজস্বীর গুলি খেয়েছিল এবং সেই ক্ষতটা এখনো কাঁচা। মাংসপেশিতে তীব্র চাপ পড়তেই তেজস্বীর চোখ দুটো যন্ত্রণায় বুজে এলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে মুখটা কিঞ্চিৎ ব্যথা দূর হয়ে উঠল। তবে নিজের চিরাচরিত স্বভাবের কারণে সে মুখ ফুটে কোনো ব্যথার শব্দ প্রকাশ করল না। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। তেজস্বীর মুখের হঠাৎ বদলে যাওয়া রং আর চোখের কোণের সেই তীব্র যন্ত্রণার আভাস দেখে আর্যর মাথায় যেন বিদ্যুৎ চমকে গেল। তার হঠাৎ মনে পড়ে গেল গতকাল রাতে সেই রক্তাক্ত ব্যান্ডেজের কথা। নিজের ওপর চরম ধিক্কার জন্মালো আর্যর। সেই সাথে সাথে তীব্র অপরাধ বোধ নিয়ে তেজস্বীর হাত দুটো ছেড়ে দিয়ে এক কদম পিছিয়ে গেল। তেজস্বী নিজের হাতের ক্ষতটার দিকে একবার তাকিয়ে ধীর ভাঙা কণ্ঠে বলল, নিজের জীবনের এমন রিস্ক নিয়ে এভাবে আমাকে বাঁচানোর কোনো মানে ছিল না আর্য। আর্য তার অপরাধী চোখ দুটো তেজস্বীর মুখের উপর স্থির করে গম্ভীর অথচ গভীর এক মায়ায় বলল, আপনি এখন আমার অর্ধাঙ্গিনী তেজস্বিনী।
আপনাকে সকল বিপদ থেকে বাঁচানো কি আমার দায়িত্ব নয়? তেজস্বী মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। অর্ধাঙ্গিনী শব্দটা তার কানে সীসার মতো ভারী ঠেকল। সে কোনো উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে নিতেই আর্য আলতো করে তেজস্বীর অক্ষত হাতটা নিজের মুঠোয় নিল। তাকে গাড়ির দিকে নিয়ে যেতে যেতে কিছুটা অনুযোগের সুরে বলে উঠল, তোমার সাথে এরকম বাচ্চামো স্বভাব একদম যাচ্ছে না। মুখ দিয়ে তোমার শব্দটা বের হওয়া মাত্রই আর্যর নিজের ভেতরেই একটা ধাক্কা লাগলো। ভুল করে আপনি থেকে তুমি সম্বোধন চলে এসেছে বুঝতে পেরে সে কিছুটা অপ্রস্তুত হলো। নিজের গলায় একটু খাকারি দিয়ে শুধরে নিয়ে বলল, আই এম সরি, মানে আর জেদ করবেন না প্লিজ। আপনি যদি মনে প্রাণে এই সম্পর্কটা না চান তবে এই বিয়ের বিষয়টা আমাদের দুজনের মাঝে গোপন রয়ে যাবে, শহরের কেউ জানবে না। তাছাড়া এই প্রত্যন্ত গ্রামে জোরপূর্বক করা বিয়ের কোনো আইনি প্রমাণ বা কাবিননামা তো নেই। আর্যর এই আধুনিক ও বাস্তববাদী যুক্তির জবাবে তেজস্বী হুট করে গাড়ির দরজার কাছে থমকে দাঁড়ালো। সে আর্যর চোখের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত ভারী গলায় বলল, আইনি প্রমাণ নেই ঠিক আছে, কিন্তু আল্লাহর কালাম আর কালেমা পড়ে যে 3বার কবুল বলেছে আর্য, সেটাকে কিভাবে অস্বীকার করব? তেজস্বীর মুখের এই অকাট্যর ধর্মীয় সত্যতার সামনে আর্য চৌধুরী থমকে গেল। যে মানুষটার কথার জালে সে যে কাউকে কুপকাত করে দিতে পারে, সে আজ এই তেজি মেয়েটার একটা সাধারণ প্রশ্নে একদম নিঃসাড় হয়ে গেল। তার মুখ দিয়ে আর কোনো যুক্তি বা সান্ত্বনার বাণী বের হলো না। আর্য আর কোনো কথা না বাড়িয়ে গাড়ির দরজাটা টেনে খুলে দিয়ে শান্ত গলায় বলল, উঠে বসুন। তেজস্বী আর কোনো দ্বিধা না করে গাড়িতে গিয়ে বসলো। আর্য ড্রাইভিং সিটে ফিরে এসে দরজা লক করে করে দিল। পুরো গাড়ির ভেতর এবার এক পাথরের নীরবতা নেমে এলো। আর্যর মুখটা গম্ভীর, সে পুরো মনোযোগ এখন হাইওয়ে রাস্তায় ঢেলে দিল। আর তেজস্বী, সে আবারও জানলার কাচের কপাল ছেঁকিয়ে বাইরের অন্তহীন দূরত্বের দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ রাখলো। দুজনের কেউই আর নীরবতা ভাঙার সাহস পেল না। কিন্তু গাড়ির ভেতরে সেই নিস্তব্ধতা তাদের মনের ভেতরের কোলাহলকে আরো বাড়িয়ে দিচ্ছিল। তেজস্বীকে ওর বাসায় ড্রপ করে দিয়ে আর্য যখন নিজের অফিসের কেবিনে প্রবেশ করলো, তখন দেখলো ইভান ইতিমধ্যেই চেয়ারে বসে আছে। ইভানের কপালে চিন্তার স্পষ্ট রেখা। আর্য এসে নিজের মুখোমুখি চেয়ারটায় বসতে বসতেই গম্ভীর গলায় প্রশ্ন করলো, হাবিবের যে বিষয়টা তোকে দেখতে বলেছিলাম তার খবরটা কি? ইভান চেয়ারে কিছুটা সোজা হয়ে বসে জবাব দিল, তুই ঠিক যা আন্দাজ করেছিলি সেটাই হয়েছে। হাবিব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম এই ইন্ডাস্ট্রি জগতে আর বেঁচে নেই, পুরোপুরি ধ্বংস। আর নিজেকে চারপাশের এই বিশাল ঋণের বোঝা ও পাওনাদারদের হাত থেকে বাঁচাতে আজ সকালেই হাবিব দেশ ছেড়ে পালিয়েছে। শুনে আর্যর ঠোঁটের কোণে এক ক্ষুরধার হাসি ফুটে উঠল। ইভান এবার টেবিলের ওপর 2 হাত রেখে একটু ঝুঁকে এসে জিজ্ঞেস করলো, হাবিবের চ্যাপ্টার তো ক্লোজ, এবার আমাকে বল আসল কাহিনী কি? তুই গতকাল রাতে হুট করে ওই দুর্গম গ্রামে কিভাবে গেলি? আর ওখানে তোদের সাথে ঠিক কি হয়েছিল? আর্য একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারের ব্যাক রেস্টে মাথা হেলিয়ে দিল। তারপর গতকাল রাতে সেই ফেক কল, বিষাক্ত গ্যাস, সকালের সেই উন্মত্ত গ্রামবাসী আর পঞ্চায়েতের ফতোয়া থেকে শুরু করে কাজে ডেকে 3 কবুল পরিয়ে তাদের বিয়ে হওয়া পর্যন্ত সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলল। পুরো ঘটনাটা শোনার পর ইভানের চল শক্ত হয়ে গেল। তীব্র রাগে সে চেয়ার ছেড়ে ঝটকা মেরে উঠে দাঁড়ালো এবং বাঘের মতো গর্জে উঠে বলল, ওই সামান্য গ্রামবাসীদের এত বড় সাহস কী করে হয়? আমার বন্ধুকে, আমার ভাইকে এভাবে মাছ উঠোনে দাঁড়িয়ে অপমান করার সাহস তারা পায় কোথায়? কোন সাহসে তারা তোদের জোর করে বিয়ে দিল? তুই শুধু একবার নির্দেশ দে আর্য, ওদের পুরো গ্রাম আমি মাটির নিচে মিশিয়ে দিতে পারবো। ইভানের এই চরম উত্তেজিত রূপ দেখে আর্য নিজের স্বভাবসুলভ শান্ত ও ভারী গলায় বলল, এত রুড হওয়ার কিছু নেই। কুল ডাউন মাই ডিয়ার ফ্রেন্ড। ইভান 2 ভ্রু কুঁচকে অবাক হয়ে বলল, কুল হব? কিভাবে কুল হব আর্য? ওরা তোর সাথে এমন পশুর মতো আচরণ করলো, তোদের ওপর কুৎসিত মিথ্যা অপবাদ দিল, আর এভাবে একটা ফাঁদে ফেলে কট খাইয়ে তোকে বিয়ে দিল। আর্য এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে এক রহস্যময় গভীর ভালো লাগার হাসি ফুটে উঠল। সে ইভানের দিকে তাকিয়ে আলতো হেসে বলল, কট খেয়ে যদি এত সুন্দর আর সাহসী পুলিশ অফিসার বউ পাওয়া যায়, তবে এমন কট আমি এই জীবনে 1000বার খেতে চাই। আর্যর মুখের এই অনাকাঙ্ক্ষিত স্বীকারোক্তি শুনে ইভানের ভেতরে সব রাগ মুহূর্তেই কর্পূরের মতো উবে গেল। সে এবার আর নিজের হাসি চেপে রাখতে পারল না। একদম উচ্চ শব্দে হেসে উঠল। হাসতে হাসতে সে এগিয়ে এসে আর্যকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। আর্য তার পিঠ আর্য
তার বন্ধুর পিঠ চাপড়ে দিয়ে মৃদু হাসল। ইভান আলিঙ্গন ছেড়ে আর্যর 2 কাঁধ ধরে তার মুখটা নিজের হাতের আঁচলায় নিয়ে পরম মমতায় বলল, আমার ভাই, খুশি মানেই আমি খুশি। তুই ভালো থাকিস। তোর মুখে এই হাসিটা থাকলে আমার এই জীবনে আর কিচ্ছু দরকার নাই। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।